হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, জিও পলিটিক্যাল নিউজ কেন আপনাদের সবসময়ের জন্য ফলো করা উচিত, এটা এত ইম্পর্ট্যান্ট শেয়ার বাজারে যারা ইনভেস্টার তাদের জন্য? কারণটা কি? কোন দেশ, কোন কোন ইকোনমি বা কোন কোন ইন্ডাস্ট্রিতে স্ট্রং, এই জিনিসগুলো কিন্তু আপনার জানার টা অত্যন্ত দরকার। কেন? আমি বছর দুয়েক আগে আমার কাছে একটা শেয়ার ছিল, সিসিএল প্রোডাক্টস। ওরা কফি ইয়ে করে, কফির প্রোডাক্ট বিক্রি করে। তো হঠাৎ দেখি সিসিএল প্রোডাক্ট পরপর 2-3 দিন 15%, 20% করে উপরে যাচ্ছে। এবারে কারণটা বোঝা যাচ্ছে না। তার 2-3 দিন পরে একটা জায়গা থেকে নিউজে পেলাম যে ব্রাজিলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ব্রাজিলে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য সমস্ত কফি প্রোডাক্ট, মানে কফি যে গাছ প্লান্টেশন, সেটা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কফি গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রাজিলে, ইন্ডিয়ান শেয়ার বাজারে সিসিএল প্রোডাক্টের দাম হু হু করে বাড়ছে। কারণ যে কফির শর্ট সাপ্লাই হবে, তাই শেয়ার প্রাইস এই খবরেই কিন্তু 50-60% উপরে চলে গেল। এর সঙ্গে আর একটা রিসেন্ট আমার একটা ফেলিওরের একটা আমি আপনাদেরকে শেয়ার বলছি, যেটা আমি দীর্ঘদিন ধরে হোল্ড করে রেখেছিলাম। যেমন ধরুন ফ্রেন্ডস, এই শেয়ারটা আমি প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু ধরে রেখেছিলাম, এবং আমি যাদেরকে কিনিয়েছিলাম তাদের অ্যাকাউন্টে কিন্তু পড়ে আছে। এবং আমি খুব সম্ভবত আমার এই চ্যানেলে এই শেয়ারটা নিয়ে ভিডিও পর্যন্ত করেছি। ক্লিয়ার? শেয়ারটা কি না, কাইটেক্স গার্মেন্টস। কিচ্ছু করে না। কি করে কোম্পানিটা? কোম্পানিটা বাচ্চাদের ড্রেস তৈরি করে এবং এক্সপোর্ট করে। ঠিক আছে? যদি আপনি তার ব্যালেন্স শিট দেখেন, আপনি দেখুন ব্যালেন্স শিটে আহামরি তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই বা ছিল না। কিন্তু হঠাৎ করে আমি এই মানে 250-এর কাছাকাছি কিনেছিলাম, আমি নো প্রফিট নো লসে বিক্রি করে দিই। কারণ কি, দীর্ঘদিন ধরে এই যে লাইনটা ড্র করে রেখেছিলাম, এই লাইন ভাঙছে, নিচের দিকে চলে আসছে। সো আমি মনে হলো 1.5-2 বছর পরই। কিন্তু গত অগাস্ট মাস থেকে হঠাৎ করে শেয়ারটার প্রাইস বেড়ে গেল। দেখুন কোথা থেকে, এই 200 থেকে শুরু করে কোথায় চলে গেছে, 875 হাই করেছে, করে বর্তমানে 800-র কাছাকাছি আছে। এবারে আপনি বলুন কারণটা কি? কারণটা হচ্ছে হাসিনা মানে বাংলাদেশের ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়, ব্যাপক হারে। তার যে মেন র মেটেরিয়াল অধিকাংশটাই নাকি ইন্ডিয়া থেকে যেত। প্লাস ওয়ার্কার আনরেস্ট, ওখানটাতে বিভিন্ন কট্টরপন্থীদের বিভিন্ন রকমের, যে মহিলাদের কাজ করতে দেব না, প্লাস কোম্পানির বেশ কিছু ইস্যু, মানে ম্যানেজমেন্ট হয়তো কাউকে টাকা দিতে পারছে না কারণ টাকা আসছে না যেখান থেকে আসার কথা। এই বিভিন্ন কারণে এই শেয়ার হু হু করে কিন্তু আজকে 4 গুণের বেশি বেড়ে গেছে। মিনস ফান্ডামেন্টাল কবে চেঞ্জ হোক বা না হোক, কিন্তু জিওপলিটিক্যাল টেনশনে এই শেয়ার হু হু করে উপরে চলে গেল। সুতরাং সমস্ত রকমের খবরের উপরে যারা
অ্যাক্টিভলি শেয়ার বাজারের মানে ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িত, তাদের কিন্তু সমস্ত খবরের মধ্যে ইনভলভ থাকাটা অত্যন্ত জরুরি। ফ্রেন্ডস, কালকে শুক্রবার আমাদের মার্কেট তো ব্যাপক হারে ডাউন করেছে, কিন্তু কালকে রাতে আমেরিকার সমস্ত মার্কেট কিন্তু 1-এর অধিক পার্সেন্ট উপরে চলে গেছিল, বাট ফাইনালি 1%-এর উপরে কিন্তু S&P 500, ডাউ জোন্স এবং নাসডাক তিনটেই কিন্তু প্রায় 1% উপরে ক্লোজিং দিয়েছে। মিনস মানডেতে আমাদের মার্কেটে দেখুন, এই যে ইউএস মার্কেটের ক্লোজিং, সেটার এফেক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপেনিং এই থাকবে। আধা ঘন্টার মধ্যেই কিন্তু সেই তার যে এফেক্ট শেষ হয়ে যাবে। তারপরে যদি মার্কেট উপরে যাচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে, অতএব এখন কেনার জন্য অনেকে এসছে। এই নিউজের এফেক্ট কিন্তু বেশি সময় মার্কেটে থাকে না, ওপেনিং লেভেল অবধি। ফ্রেন্ডস, আজকে 21 তারিখ জিএসটি কাউন্সিলিং এর মিটিং ছিল, এবং এই মিটিং এ দুটো জিনিস নিয়ে আমরা অত্যন্ত আগে আপনাদের সঙ্গে চর্চা করেছি, যে ইলেকট্রিক, আমি কালকে কিন্তু অটোমোবাইল সেক্টর নিয়ে চর্চা করব। আপনাদের তরফ থেকে অনেকে রিকোয়েস্ট ছিল, সেটা আমি কালকের ভিডিওতে আমি করব। তো ইলেকট্রিক ভেহিকেলের উপরে, যেটা সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল বা পেট্রোল ডিজেলের গাড়ি, তার উপরে কিন্তু আগে 12% ট্যাক্স লাগতো, কিন্তু এবারে কিন্তু গভর্নমেন্ট আজকের মিটিংয়ে ডিসিশন নিয়েছে যে ওটা 12 নয় 18% লাগবে। ঠিক আছে, এটা কিন্তু এক্সপেক্টেড খবর ছিল। এছাড়াও আমরা আরেকটা জিনিস নিয়ে বলেছিলাম যে ইন্স্যুরেন্সের উপরে, এবারে অ্যাকর্ডিং টু ভেরিয়াস মিডিয়া রিপোর্টস, দ্য কাউন্সিল opted to defer decision regarding insurance related GST charges, citing the need for further review following discussions among the group of ministers. Some members said more discussions are required. সুতরাং আরো ডিসকাশন দরকার এই পার্টিকুলার ইস্যুতে, জিএসটি কমানোর জন্য ইন্স্যুরেন্সের, লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের উপরে। তাই এটাকে ডেফার করা হয়েছে। কবে না, পরের যে মিটিং আছে জানুয়ারিতে, জিএসটি কাউন্সিলিং এর মিটিং, তাতে করা হয়েছে। হতে পারে সেখানে সিদ্ধান্ত হয়ে বাজেটে এফেক্টেড হলেও হতে পারে, বাট মার্কেট ওয়াজ ব্যাডলি এক্সপেক্টিং যে এটা আজকের এই মিটিং এ হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, কোকোনাট অয়েল এটা কসমেটিক্স না এডিবল অয়েল? কারণ যদি ভোজ্য তেল হয় তাহলে কিন্তু 5% জিএসটি, আর যদি এটা কসমেটিক্স হয় তাহলে কিন্তু 18% জিএসটি। দীর্ঘদিন ধরে কোকোনাট অয়েলের যে মেন প্রডিউসার মারিকোরই একটা ব্র্যান্ড হচ্ছে প্যারাসুট নারিয়েল তেল, এইটা নিয়ে কিন্তু খুব লড়াই চলছিল, এবং সুপ্রিম কোর্টে এই মামলা গেছিল। ফাইনালি কালকে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে তাতে সবাইকে খুশি করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কোকোনাট অয়েল হচ্ছে ভোজ্য তেল, নট কসমেটিক্স। সুতরাং এর উপরে 18% চার্জ নয়, এর উপরে 5% জিএসটি লাগবে। কিন্তু যদি কেউ কোকোনাট অয়েলের উপরে হেয়ার অয়েল বলে সে যদি সেল করে, তার পাউচে যদি লিখে দেয়, তার বোতলে যদি লিখে দেয়, দেন দ্যাট পার্টিকুলার কোম্পানি হ্যাজ টু পে 18% জিএসটি। আদারওয়াইজ কোকোনাট অয়েল অ্যাজ এ তেল, ভোজ্য তেল, সো 5% জিএসটি লাগবে। সুপ্রিম কোর্টের কালকের ফয়সলাতে দীর্ঘ 15 বছরের যে ব্যাটেল চলছিল সেটা জিতেছে কে? মারিকো। কালকে মারিকোর শেয়ারে হয়তো দেখা যাবে এর কোনো এফেক্ট এলেও আসতে পারে। ফ্রেন্ডস, আজকে আমি কিছু বেশ গোটা চারেক সম্ভাবনাময়
পেনি স্টক নিয়ে ডিসকাশন করব। এবং আপনি যখন পেনি স্টকে ইনভেস্টমেন্ট করবেন, প্রথম যেটা দেখতে হবে যে কোনো পেনি স্টকে প্রমোটার কত পার্সেন্ট হোল্ডিং রেখেছে। অর্থাৎ প্রমোটারের কাছে 2% মাল আছে, সেই সমস্ত পেনি স্টকে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, ওই পার্টিকুলার পেনি স্টক তার যে ব্যালেন্স শিট প্রতি বছরে, যেটা অডিটেড ব্যালেন্স শিট, সেখানে সে প্রফিট করছে কি না করছে, এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত জরুরি। আর প্রমোটারের কাছে যে হোল্ডিংটা আছে সেটাতে কোনো তারা ব্যাংকে রেখে লোন টোন নিয়েছে কিনা। তো যাই হোক, এই সমস্ত বিচারে আমি পেনি স্টক অর্থাৎ 500-700 কোটি টাকার যেগুলো কোম্পানি, যেগুলো আগামী দিনে বড় কোম্পানি হওয়ার সম্ভাবনা রাখে, এইরকম আমি আপনাদেরকে 4টে কোম্পানি আজকে বলবো। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে নমো ই ওয়াস্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস। ই ওয়াস্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস বলতে কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, মোবাইল, এদের যে ওয়েস্টেজ, সেই ওয়েস্টেজ থেকে রিসাইকেল করে যারা প্রোডাক্ট মানে নতুন প্রোডাক্ট বের করে আনে। এর আগে এই ব্যাপারে আপনাদেরকে বলেছিলাম একটা কোম্পানি টিন্না রাবার বলে, তারাও কিন্তু রিসাইক্লিং, এবং দিস রিসাইক্লিং ইন্ডাস্ট্রি নট অনলি ধরুন এই ই ওয়াস্ট, ওয়াটার, আপনি রাবার অ্যান্ড প্লাস্টিক, সমস্ত জায়গায় কিন্তু, কারণ কি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলোতে কিন্তু একটা বড় মার্কেট আগামী দিনে তৈরি হবে। কারণ এখনো পর্যন্ত আমাদের এই মার্কেট কিন্তু অর্গানাইজড নয়। এবারে নমো ই ওয়াস্ট ম্যানেজমেন্ট সার্ভিস তাহলে কি করে বললাম, যে এরা বেসিক্যালি কি করে না, টিভি, ফ্রিজ এগুলোকে কি বলে, এগুলো থেকে তাদের যে ওয়েস্ট থাকে সেগুলো থেকে তারা নতুন করে কিছু বের করার চেষ্টা করে। এবং এক্ষেত্রে গভর্নমেন্টের পলিসি বলেছিলাম ইপিআর পলিসি, ইআরপি, সরি, মোস্টলি ইআরপি। কারণ কি, যারা তৈরি করছে তাদেরকে একটা পার্সেন্টেজ ওয়েস্ট সার্টিফিকেট কিন্তু নিতে হবে। যারা কারা দেবে না, এই সমস্ত রিসাইকেলের কাছ থেকে। তো কোম্পানিটা 498 কোটি টাকার কোম্পানি, 69-এর পি। ইনভেস্টার দেখুন এখানে কি আছে, প্রমোটারের কাছে 69% মাল আছে, এফআইআই এর কাছে আছে 3.54%, আর ডিআই এর কাছে আছে 4.56%, পাবলিকের কাছে আছে 22.90। ঠিক আছে, কত কোটি টাকার ইকুইটি? 22.87 কোটি। রিজার্ভ কত আছে? 62, ধরুন 63 কোটি টাকা রিজার্ভ আছে, মানে প্রফিট, ব্যবসায় প্রফিট থেকে লাভ। আর কত, লোন মাত্র 8 কোটি। এবারে কত কোটি টাকার ব্যবসা করে, যদি গত 3 বছরের বলা যায়, 22-এ 45 কোটির ব্যবসা, 2 কোটির প্রফিট, 23-এ 58 কোটির ব্যবসা, 2.5 কোটি টাকার প্রফিট, 24-এ 75 কোটি টাকার ব্যবসা, 7 কোটি টাকা প্রফিট। যদি চার্ট দেখতে চান, চার্টটাকেও এক নজরে দেখিয়ে দেবো। নমো এগুলো কিন্তু আপনি রিসেন্টলি কিন্তু মার্কেটে এসছে, আপনারা দেখুন কোন রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন না, এক্সপেরিমেন্ট করার জন্য আপনারা 2-4টা করে কিনে দেখতে পারেন। ঠিক আছে, সেকেন্ড যে কোম্পানিটার কথা বলবো আমি, দ্যাট ইজ একটা সিমেন্ট কোম্পানি, শ্রী কেশব সিমেন্টস অ্যান্ড ইনফ্রা লিমিটেড। মাত্র 359 কোটি টাকার কোম্পানি, পি 60। আচ্ছা, নমো ই ওয়াস্টের প্রাইস হচ্ছে 218, আর শ্রী কেশব সিমেন্টের প্রাইস হচ্ছে 205। শ্রী কেশব সিমেন্ট, SKCIL, ইনভেস্টার 61%, এফআইআই প্রায় 2.5% মতো মাল রেখেছে,
পাবলিকের কাছে কত আছে? 36.50। ক্লিয়ার? ব্যালেন্স শিট যদি দেখি, 18 কোটির ইকুইটি, 83 কোটির রিজার্ভ, 236 কোটির কিন্তু লোন আছে। মানে এর এই কোম্পানিতে কিন্তু এরা কিন্তু যা তাদের মার্কেট ক্যাপিটাল তার কাছাকাছি টাকা কিন্তু লোন তারা নিয়ে রেখেছে, 236 কোটি টাকা লোন। ঠিক আছে? যে বাজারা কিনবেন জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু কিনবেন। ব্যবসা কেমন করছে? 23-এ 123 কোটির ব্যবসা করেছে, 9 কোটি টাকা প্রফিট। 24-এ 126 কোটি টাকার ব্যবসা করেছে, 9 কোটি টাকার প্রফিট। আগেরটাতে 3 কোটি টাকা প্রফিট। এবারে এখনো পর্যন্ত 125 কোটি টাকার সেলস, 4 কোটি টাকার প্রফিট। এখনো পর্যন্ত কিন্তু পুরো বছরের রিপোর্ট আসেনি। ক্লিয়ার? থার্ড যে কোম্পানি সেটা হচ্ছে কামাত হোটেল। হোটেল বিজনেস মানে ট্যুরিজমকে কেন্দ্র করে রাম মন্দিরের সময় এই শেয়ারটা কিন্তু খুব নজরে এসেছিল। মাত্র 712 কোটি টাকার কোম্পানি। এবারে যদি দেখা যায় প্রমোটারের কাছে প্রায় 58% মাল আছে। ঠিক আছে? এবারে এফআইআই ডিআইআই কিন্তু প্রায় 5% মাল কিনেছে। ঠিক আছে? গত কোয়ার্টারেই কিনেছে। ওকে? তাহলে প্রমোটার মেজরিটি শেয়ার হোল্ডার। ব্যালেন্স শিট যদি দেখি, 30 কোটি টাকার ইকুইটি, রিজার্ভ আছে 211 কোটি, বিজনেসের প্রফিট, লোন আছে 215 কোটি টাকার। এবার যদি প্রফিট অ্যান্ড লস দেখি, এরা 23-এ 295 কোটি টাকার কি করেছে? সেলস, 313 কোটি টাকার প্রফিট, মানে কোনো প্রপার্টি বা অ্যাসেট বিক্রি করেছে, আদার ইনকাম থেকে এই টাকাটা এসছে। মার্চে 304 কোটি টাকার সেলস, 45 কোটি টাকার প্রফিট। এবারের পুরো রেজাল্ট আসেনি এখনো পর্যন্ত। 330 কোটি টাকার সেলস, 53 কোটি টাকার প্রফিট। ওকে? এর যদি আমি চার্টটা দেখিয়ে দিই, তো দুটো চার্ট দেখানো হয়নি। ধরুন SKCL, কেশব সিমেন্টস, একটা রাউন্ডিং বটম তৈরি করে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, করে যদি উপরে যায় তাহলে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের উপরে অতটা অব্দি যেতে পারে, এবং মানে যার জন্য অনেক সময় নেবে। এই নয় যে কালকে চলে যাবে, হতে পারে আগামী 2 বছর 3 বছর। থার্ড যে শেয়ারটা চর্চা করেছিলাম সেটা চার্টটা দেখিয়ে দিই, কামাত হোটেল। কামাত হোটেলের যদি চার্টটা দেখাই, কামাত হোটেল ওকে, দিস ইজ দ্য চার্ট। ওকে? যথেষ্ট কারেকশনে পাওয়া যাচ্ছে, 370 থেকে বর্তমানে 240-41 কাছাকাছি সেটা পাওয়া যাচ্ছে। লাস্ট যে কোম্পানি সেটা একদম পুরো মানে ডাস্টবিনে যে পয়সা পড়ে থাকে সেরকম পয়সা লাগাবেন। তিলক ভেঞ্চার, 147 কোটি টাকার কোম্পানি, P20, প্রাইস 3 টাকা 30 পয়সা। তিলক ভেঞ্চার, এবারে যদি দেখাই তিলক ভেঞ্চার, তিলক ভেঞ্চার 147 কোটি টাকার কোম্পানি, 19 কোটির পিইতে চলছে। ইনভেস্টার প্রমোটার 62%, আর ইনভেস্টারদের কাছে 38%। প্রমোটার কিন্তু মাল তুলেছে, গত 2-3 বছর ধরে প্রমোটার কিন্তু মাল কিনছে। প্রমোটার মাল কিনা মানে পজিটিভ নিউজ। ব্যালেন্স শিট যদি দেখি, 22 কোটি টাকার ইকুইটি, 61 কোটি টাকা রিজার্ভ, কোনো লোন নেই। কি ব্যবসা করে তিলকনগর ভেঞ্চার? এরা কিন্তু বেসিক্যালি ফাইন্যান্স বিজনেস, কমোডিটি ট্রেডিং এই সমস্ত করে। ওকে? প্রফিট অ্যান্ড লস যদি দেখা যায়, 23-এ প্রায় 9 কোটি টাকার ব্যবসা করেছিল, 2.5 কোটি টাকার প্রফিট। 24-এ প্রায় 16 কোটি টাকার ব্যবসা করেছে, 5.5 কোটি টাকা প্রফিট। এবারে এখনো পর্যন্ত 18 কোটি টাকার ব্যবসা করেছে, 7.5 কোটি টাকার প্রফিট। তাহলে প্রফিট মেকিং কোম্পানি। ক্লিয়ার? মাত্র 147 কোটি টাকা। এবারে শেয়ারটার যদি আমি চার্ট দেখাই তাহলে দেখা যাবে তিলক ভেঞ্চার, এইগুলো দেখাতে গিয়ে ভিডিওটা বড় হয়ে গেল।
এবারে দেখুন এককালে শেয়ারটা 30-এর কাছাকাছি জায়গায় ট্রেড করেছিল। হতে পারে আগামী 4-5 বছরে এই 3 টাকা 30 পয়সার শেয়ার 30 টাকাও গেলে যেতে পারে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কথা হবে পরের এপিসোডে।